নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। আর সোজাসুজি যদি রাজ্যের দিকে নজর রাখতে হয়, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির দিকে নজর রাখতে হয়, তাহলে যেটা কোনোভাবেই আমরা চোখ বন্ধ করে থাকতে পারি না যেদিকে, তাহলে গোটা রাজ্যের ঐতিহাসিক বলা হচ্ছে কোথাও, কারণ নজিরবিহীন বটে তো বটেই, রাজ্যে ভোট পরবর্তী যে ছবিটা দেখতে পাওয়া গেছে। ইতিমধ্যে রাজ্যপাল ইতিমধ্যে বহুবার তিনি কখনো সোশ্যাল মিডিয়ায়, কখনো চিঠি লিখে, কখনো স্বরাষ্ট্র সচিবকে তলব করে তিনি বিভিন্ন সময় খবরের শিরোনামে এসেছেন এবং রাজ্যের শাসক দলের কাছে তার জন্য সমালোচিতও হয়েছেন বারংবার। এবার তিনি দরবার করলেন সোজা দিল্লিতে। কিন্তু সমস্যাটা যে জায়গা, সেটা হচ্ছে আসল সমস্যার যে জায়গা, সেটা কি সমাধান হচ্ছে? এখনো পর্যন্ত যে ছবিটা আমাদের সামনে স্পষ্ট হচ্ছে, যদিও রাজ্যের তরফ থেকে একরকমের বয়ান আসছে, রাজ্যপালের বয়ান তার সম্পূর্ণ আলাদা, সেই সমস্যার সমাধানের ছবিটা কিন্তু স্পষ্ট হচ্ছে না। এমনকি ঘর ছাড়াতে ঘরে ফেরানোর জন্য আইনের রাস্তায় পর্যন্ত হাঁটতে হয়েছে বিজেপি নেতৃত্বকে। তারপরও কি সমস্যার সমাধান হচ্ছে? কিছুক্ষণ আগে যে ছবি আমরা দেখাচ্ছিলাম আজকে, বুদবুদের ছবি, আউশগ্রামের থেকে একদল ঘর ছাড়া, তারা বুদবুদে সেখানে একটা তাঁবু খাটিয়ে, টেন্ট খাটিয়ে তারা সেখানে রয়েছেন এবং সেখানে প্রবল বৃষ্টি, বর্ষা ঢুকে পড়েছে রাজ্যে। তার মধ্যে জমা জলের মধ্যেই অদ্ভুত রকম একটা বন্দি জীবন তারা কাটাচ্ছেন, শুধুমাত্র বাড়ি ফিরতে পারছেন না বলে। এবং এটা শুধুমাত্র এক জায়গার ঘটনা নয়, দিকে দিকে ধরনের ঘটনা রয়েছে। তার জন্য কি করা হচ্ছে, কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে এখনো পর্যন্ত অনেক প্রশ্ন, কিন্তু প্রত্যাশিতভাবেই উত্তর স্পষ্ট নয়। আর এই নিয়ে আজকের সোজাসুজি স্বর্ণালী আলোচনা শুরু করব, কারণ ইতিমধ্যে বিজেপির অন্দরে এই বিষয়টা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। ভোট পরবর্তী রাজনৈতিক হিংসায় ঘরছাড়া বিজেপির কর্মী সমর্থকেরা, তৃণমূলের বিরুদ্ধে সরব বিজেপির অভিযোগ অস্বীকার মমতা বন্দ্যোপাধ্যায়। এত অবধি ঠিক ছিল, কিন্তু শাসক বিরোধী তরজায় উত্তপ্ত বঙ্গ রাজনীতি যেখানে, সেখানে ভোট পরবর্তী হিংসার জেরে ঘরছাড়া কর্মী সমর্থকেরা যেখানে, সেখানে দেখা নেই বিজেপির বিধানসভা ভোটের তারকা প্রার্থীদের। এমনটাই অভিযোগ নিচু তলার বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে। দিলীপ ঘোষ ঘর ছাড়া এবং আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ালেও বিজেপির রাজ্য সভাপতির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন নিচুতলার কর্মীরা। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিক্ষোভ হচ্ছে, দলের রাজ্য বিজেপির সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ দেখা যাচ্ছে। কিন্তু যে বার্তা দেওয়া হচ্ছে, আজকেও মিটিং চলছে, এই মুহূর্তে দফায় দফায় মিটিং হচ্ছে, সেখানে যে বার্তাটুকু এখনো পর্যন্ত স্পষ্ট হচ্ছে, সেই বার্তা মোতাবেক কজন বিজেপির নেতা নেত্রী কর্মীরা তারা পথে নেমেছেন। এবং এই পরিস্থিতিতে দলীয় সাংগঠনিক বৈঠকে ঘরছাড়া কর্মী সমর্থকদের পাশে দাঁড়াতে নেতা নেত্রীদের বার্তাও দিয়েছেন দিলীপ ঘোষ। সূত্রের খবর যে ঘরে বসে নেতা হওয়া যায় না বলে দলীয় বৈঠকে নেতা নেত্রীদের কড়া বার্তা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। রাজনৈতিক মহলের মতে বর্তমান পরিস্থিতিতে নিচু তলার কর্মী সমর্থকদের ক্ষোভ সামাল দিতেই পাশে থাকতে জোরালো বার্তা দিলেন দিলীপ ঘোষ। আমরা দেখেছি এর মধ্যেই রাজনৈতিক মহলেরও মত, এবং আমরাও দেখেছি যে নির্বাচনের পর বেশ অনেকটা সময় অনেককেই দেখতে পাওয়া যায়নি, পাল্টা ছবি দেখতে পাওয়া গেছে। অনেকেই পথে নেমেছেন, অনেকেই আইনি লড়াইয়ে শরিক হয়েছেন, কিন্তু বেশিরভাগ অংশটাই, অনেকেই যারা এমনকি যারা গুরুত্বপূর্ণ পদেও ছিলেন, কোনো না কোনো পদে ছিলেন, তাদের পর্যন্ত দেখতে পাওয়া যায়নি। তারাও নির্বাচনের ফল প্রকাশের পর অনেকেই ভ্যানিশ হয়ে গিয়েছেন, অনেকেই বেসুরো হয়েছেন, যারা কোনো হয়তো প্রত্যাশা নিয়ে, এক্সপেকটেশন নিয়ে যারা শেষ মুহূর্তে বিজেপি যোগদান করেছিলেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে শুধুমাত্র কি আইনি মাধ্যমে, আইনি পথে লড়াই করে কি ঘরছাড়াদের ঘরে ফেরানো সম্ভব, নাকি সত্যি সত্যি সময় এসেছে এবার যে প্রত্যেককেই পথে নামার? রাজনৈতিক মহলে একটা অংশের মতে দিলীপ ঘোষ বাদ দিয়ে সায়ন্তন বসু, লকেট চট্টোপাধ্যায় সহ বেশ কয়েকজন নেতা নেত্রীকে ঘরছাড়াদের পাশে দেখা গেলেও অনেক নেতা নেত্রীকে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। প্রসঙ্গত আজকেই অগ্নিমিত্রা পাল তিনি নন্দীগ্রামেও গিয়েছিলেন এবং ভোটের পর বঙ্গ রাজনীতিতে বড়সড় মোড়, তৃণমূলে ফিরেছেন মুকুল রায় এবং এরপর তৃণমূল থেকে বিজেপিতে আসা একাধিক নেতা নেত্রী বেসুরো। এই আবহে দিলীপ ঘোষের এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এমনটাই মনে করা হচ্ছে। এদিকে নিঃসন্দেহে নজর থাকবে আমাদের, কারণ আমরা বারবার বলছি যে এই সময় দাঁড়িয়ে যদি সত্যি সত্যি লড়াই করতে হয়, তাহলে ময়দানে নেমে লড়াই করা উচিত। সেই ছবিটা অনেক ক্ষেত্রেই দেখতে পাওয়া যাচ্ছে না। এর পাশাপাশি যদি আমরা আইনি দিকটা দেখি, আমরা এর আগের দিনও কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল, আইনজীবী এবং বিজেপি নেত্রী। ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা আর তাতে ঘরছাড়া কর্মী সমর্থকেরা, এবং যেখানে অভিযোগ জানানো হলেও নিষ্ক্রিয় ছিল প্রশাসন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আইনি পথেও হাঁটতে হয়েছে বিজেপি নেতৃত্বকে। কারণ দলের কর্মী সমর্থকদের পাশে থাকতে ব্যক্তিগত নিরাপত্তা ছেড়েছেন লকেট চট্টোপাধ্যায়ের মতো নেতৃত্ব, এবং আরও অনেকে আইনি পথে হেঁটেছেন, কারণ কোনোভাবেই এই বিষয়টাকে থামানো যাচ্ছিল না।
তাই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল বিজেপি। দলের নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল মামলা করেছিলেন হাইকোর্টে। মামলার প্রেক্ষিতে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আদালত। ঘর ছাড়া এবং আক্রান্তদের পাশে দাঁড়াতে আইনের দরজায় কড়া নেড়েছে বিজেপি, কিন্তু তারপরেও কি ঘর ছাড়াদের ঘরে ফেরানো যাচ্ছে? শুধু রাজ্যপালের সমালোচনা নয়, যদি আমরা গোটা ছবিটা দেখি তাহলে কি বেশ কিছু জায়গায় প্রশ্ন উঠে যাচ্ছে না? এবং ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত এবং ঘরছাড়াদের পাশে দাঁড়াতে সচেষ্ট বিজেপি নেতৃত্ব, যেটা কিছুক্ষণ আগে বললাম, তার মধ্যে নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ ছিল। সব মিলিয়ে কিন্তু যে ছবিটা স্পষ্ট হচ্ছে যে আইনি পথে হাঁটা তো জারি রয়েছে, একই সঙ্গে সংগঠনের জায়গাটাও মজবুত করার দিকে হাঁটছে বিজেপি। এবং এখানে কোথাও বাড়তি যে জায়গাটা চলে আসছে, বাড়তি যে আরো বেশি ধার যদি বলা চলে, সেই ধারের দায়িত্ব কোথাও নিয়েছেন শুভেন্দু অধিকারী। কেন না, কারণ আমরা দেখলাম যে মুকুল রায়কে কেন্দ্র করে একেবারে কোমর বেঁধে ময়দানে নেমেছেন শুভেন্দু অধিকারী। কোনোভাবেই একদিকে কখনো দলত্যাগ বিরোধী আইন বা কখনো যাতে এই বিধায়ক পদ না নিয়েই আবারও ফিরে গিয়ে ঘর ওয়াপসির পর সেখানকার মন্ত্রিসভায় আলো করে না বসেন মুকুল রায়, সেই বিষয়টা বারবার সুনিশ্চিত করতে চেয়েছেন। এবং এর জন্য যতখানি দূর যাওয়া সম্ভব মুকুল রায়, আমরা দেখেছি শুভেন্দু অধিকারী ততটাই দূর গিয়েছেন। এবং একই সঙ্গে একদিকে হচ্ছে বিধানসভার কমিটি, সেখানে বিরোধীদের হাতে কটা থাকবে বা শাসক দলের হাতে কটা থাকবে, এই নিয়েও কিন্তু ময়দানে নেমেছেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, প্রাথমিকভাবে 9টি কমিটি বিজেপির ছাড়তে চেয়েছিল বিজেপিকে তৃণমূল কংগ্রেস। সূত্রের আরো খবর যে বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের ফোনে কথা হওয়ার পর 11টি কমিটি বিজেপিকে ছাড়তে রাজি হয় শাসক দল। একদিকে কমিটি, অন্যদিকে মুকুল রায়, সব মিলিয়ে অর্থাৎ সংগঠন এবং বিধানসভা দুদিক থেকেই কি নতুন করে তাহলে নিজেদেরকে ঢেলে সাজাবার চেষ্টায় রয়েছে বিজেপি। কিন্তু যে প্রশ্ন নিয়ে আমি শুরু করেছিলাম, আজকের পোল কোয়েশ্চেনগুলো সেদিকে নজর রাখবো আমরা। এত কিছুর পরও বিরোধীদের কি মনে হচ্ছে যে এই সব ভাবে, অর্থাৎ বিধানসভার লড়াই এবং আইনি লড়াই, এর মধ্যে দিয়েই ঘরছাড়াদের ঘরে ফেরানো সম্ভব হবে? রাজ্যপালের যে পদক্ষেপ, যা নিয়ে ইতিমধ্যেই বারবার সরব হয়েছেন সমালোচনায় রাজ্যের শাসক দল, সেই পদক্ষেপ কেন নেওয়ার প্রয়োজন হলো? কেন এই বিষয়গুলো আরো আগে বিজেপির রাজ্য নেতৃত্ব সামনে নিয়ে আসতে পারলো না? এই নিয়েও প্রশ্ন উঠছে। এবং শুধুমাত্র আইনি লড়াইয়ের মাধ্যমে ঘরছাড়াদের ঘরে ফিরিয়ে আনলেও তাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করা যাবে? এই যে বুদবুদের ছবিটা আমরা দেখালাম কিছুক্ষণ আগেই, সেই বুদবুদে যারা তাঁবুর মধ্যে রয়েছেন, একটা ছোট তাঁবুর মধ্যে এত মানুষজন রয়েছেন, তাদেরকে ফিরিয়ে আনার পর তাদের নিরাপত্তা সুনিশ্চিত কি করতে পারবে বিজেপির রাজ্য নেতৃত্ব? এই বিষয়ে প্রশ্নগুলো থেকে যাচ্ছে। যে তিনটে প্রশ্ন নিয়ে আজকে আলোচনা শুরু করছি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অতিথিরা। প্রথম কোয়েশ্চেন, শুধুমাত্র আইনের ভরসাতেই কি ঘরছাড়াদের ঘরে ফেরানো সম্ভব? শুধুমাত্র আইনের ভরসাতেই কি ঘরছাড়াদের ফেরানো সম্ভব? 2, দিল্লির দরবারে রাজ্যপাল, বৈঠকে কি মিলবে সুরাহা? এবং 3 নম্বর পোল কোয়েশ্চেন, রাজভবনের শুভেন্দু শুধুই কি মুকুল বিরোধিতায়? পোল কোয়েশ্চেনের উত্তরগুলো নিঃসন্দেহে খুঁজবো, তবে তার পাশাপাশি যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আলোচনায় সেদিকেও নজর রাখবো। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র মণিকাঞ্চন পাল, রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বৈশানর চট্টোপাধ্যায়, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অর্ণব সাহা এবং রয়েছেন আইনজীবী এবং বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলায়। আমি প্রথমে প্রিয়াঙ্কা দিয়ে আপনার কাছেই আসি। এখনো পর্যন্ত আপনারা লড়াই চালাচ্ছেন, সংগঠনের স্তরে সাংগঠনিক বৈঠক করছেন। দিলীপ ঘোষ তিনি বার্তা দিচ্ছেন প্রত্যেককে পথে নামার জন্য। আমরা দেখেছি বিভিন্ন সফরে বিভিন্ন জায়গাতে এতদিন বাদে, প্রায় মাস অতিক্রান্ত হওয়ার পর লকেট চট্টোপাধ্যায়, সায়ন্তন বসু, অগ্নিমিত্রা পাল তারা পথে নামছেন। আপনারা আইনি লড়াই করছেন, কিন্তু কোথাও কি মনে হচ্ছে না যে অনেকটা দেরিতে এগুলো শুরু হলো? রাজ্যপাল যেখানে টানা এই আন্দোলন, কোথাও এই বিষয়টাকে সামনে রেখে তিনি সরব হয়েছেন, বারংবার তিনি সরব হয়েছেন, তার যতখানি সাংবিধানিক এখতিয়ার আছে তার মধ্যে তিনি পৌঁছে গিয়েছেন দিল্লিতে পর্যন্ত। সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত রাজ্য বিজেপি যেভাবে লড়াই চালাচ্ছে বা এই ঘরছাড়াদের ঘরে ফেরানোর চেষ্টা করছে, শুধুমাত্র আইনি লড়াইটাই যথেষ্ট নয়। কি মনে করেন প্রিয়াঙ্কা দেবী আপনি? স্বর্ণালী, আমি তোমার যে কথা ছিল আগে ওই কথা থেকে আমি এগ্রি করি না। আপনি যেটা বললেন যে কাউকে দেখা যায়নি, তো আমি আপনাকে বলি যে 2 তারিখে যখন রেজাল্ট বেরিয়েছিল তারপরে 3 তারিখ থেকে কিন্তু আমি বাড়িতে নেই। এভরিডে আমি রাস্তায় আছি, আইনের মাধ্যমে লড়ছি, ফিজিক্যালি প্রেজেন্ট হয়ে লড়ছি। লড়াইটা শুধু হাতে তলোয়ার বা চাকু নিয়ে হয় না, বোমাগুলি নিয়ে হয় না। একদম। তো লড়াই কি হয়? লড়াইটা হয় মানুষের পাশে থাকা, ওই লড়াইটা আমরা লড়ছি। এখন এই মুহূর্তে আপনার সঙ্গে আমি কথা বলছি, আমি একটা জঙ্গলে দাঁড়িয়ে বীরভূমে, যেখানে আমি আমাদের কর্মীদের কাছে এসেছি তাদেরকে বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য। তো সেখান থেকে আমি কথা বলছি। যদি এটা লড়াই নেই তাহলে লড়াই আর কি হয়? তো আমাদের পার্টির যতজন নেতৃত্ব আছেন তারা আমরা সবাই কিন্তু মানুষের পাশে আছি।
আর এই যে ক্যান্ডিডেটকে দেখা গেল না, এই কথাটা একদম একদম পুরো মিথ্যেবাদী কথা। এই কথাতে কোনো দম নেই। আজকে আমি যে 5খানা 6খানা যে কটা পুলিশ স্টেশনে গিয়েছি, ওখানকার যত ক্যান্ডিডেট ছিল সবাই আমার সঙ্গে প্রেজেন্ট ছিল, একজনকে বাদ দিয়ে। কেন কি জলের বৃষ্টির জন্য উনি এখানে আসতে পারেননি। এখনো আমার সঙ্গে যে এখানকার এমএলএ আছেন দুবরাজপুরে, গাড়িতে আমার পাশে বসে আছে। তো এই কথাটা আমরা বলতে পারবো না যে যারা এখানে আছে বা ক্যান্ডিডেট হয়েছিল তারা মানুষের পাশে নেই, মানুষের সবসময় পাশে আছে। একটা দুটো গ্রাম যেখানে অগ্রামে, যেখানে আপনি এই কথাটা উল্লেখ করলেন, যেখানে লোকজনকে নিয়ে এখন রাজনীতি করা হচ্ছে, তাদের জন্য, তাদের পাশে দাঁড়াবার জন্য আজকে আমি থানায় গিয়েছিলাম যে অর্ডার বললে আপনি। কিন্তু প্রিয়াঙ্কা, আপনার কি মনে হচ্ছে না যে এই যে পাশে দাঁড়ানোর কথা, আইনি লড়াই হোক, পাশে দাঁড়ানো হোক, এখানে মুষ্টিমেয় মাত্র কয়েকজনকেই দেখতে পাওয়া যাচ্ছে? যে সময় ভোটের আগে যখন তৃণমূল থেকে অনেক প্রতিদিন দলে দলে যোগদান করছিলেন বিরোধীতে বিজেপি শিবিরে, সেই সময়ের যে ছবিটা, তারপর এখন যে ছবিটা, সেই ছবিটার মধ্যে অনেক আকাশ পাতাল পার্থক্য রয়েছে। এটা মনে করেন না প্রিয়াঙ্কা? আপনি তো নিজে ময়দানে নেমে কাজ করছেন, আপনি আইনি লড়াইয়েও রয়েছেন আমি জানি, সেক্ষেত্রে আপনার নিজের কি মনে হচ্ছে? দেখুন, যারা তৃণমূল থেকে এসেছিল বা না এসেছিল তাদের জন্য আগেও আমি কিছু বলিনি, এখন কিছু বলবো না। কিন্তু যারা মন থেকে প্রাণ থেকে বিজেপি ছিল, বিজেপি আছে, তারা কিন্তু রাস্তায় মানুষের পাশে আছে। এই কথাটা আমি আপনাকে পরিষ্কার বলি। আর যেটা আপনি আইন নিয়ে কথা বললেন যে মানুষ কি বাড়িতে চলে যাবে, তারপরে নিরাপত্তা, নিশ্চয়ই 100%। শুনুন, এটা আমরা পশ্চিমবঙ্গ রাজনীতিতে সবসময় দেখেছি। যখন সিপিএম আর টিএমসি আর কংগ্রেস ছিল, তখন মানুষ যখন বাড়িতে রয়ে যেত, তখন 10 বছর 8 বছর ওরা আর বাড়িতে ঢুকতে পারতো না। এই প্রথম বিজেপি লড়াই বিজেপি করে দেখিয়েছে যে মানুষকে আমরা বাড়ি ফিরিয়ে দিচ্ছি। হ্যাঁ, নিরাপত্তার জন্য। এই কথাটাও আজকে ভালো করে আমি প্রত্যেকটা ওসি ডিসি সবাইকে বুঝিয়ে দিচ্ছি যে যদি তাদের নিরাপত্তা না হয় বা কোনো তার মধ্যে কোনো চিহ্ন উঠবে, তাহলে রাস্তাটা আমি ভালো করে চিনি, আর সেটা আইনি মাধ্যমে কি করে লড়তে হয় সেটাও আমি ভালো করে জানি। এটা একদম দেখিয়ে দিব। তো মানুষের পাশে আমরা আছি, মানুষের পাশে আমরা ছিলাম। প্রিয়াঙ্কা, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি আপনার কাছে আসবো। এই জায়গা থেকে আমাদের সঙ্গে যারা রয়েছেন, বৈষ্ণব এবং অর্ণব স্বামী, অর্ণববাবু আপনার কাছে আসি, রাজনৈতিক বিশ্লেষক। যেভাবে এই যে নতুন একটা ট্রেন্ড তৈরি হলো, রাজ্যের বিরোধীদের পেটানো, বিরোধীদের ঘরছাড়া করে দেওয়া, তাদের ঘরে ফিরতে না দেওয়া, সত্যি এই যে রাজ্যপালের দরবার এবং একই সঙ্গে আইনি রাস্তা যেটা নিয়েছেন প্রিয়াঙ্কা টিবরিওয়ালরা, আরো অনেকে, এই আইনি রাস্তা এবং রাজ্যপালের দরবার, এগুলোর কি আদেও রাজ্যের কোথাও ভাবমূর্তি উজ্জ্বল করছে? 1 মাসের ওপর সময় অতিক্রান্ত, এখনো পর্যন্ত মানুষজন তারা বিভিন্ন জায়গাতে তাঁবুতে লুকিয়ে রয়েছেন, তারা সামনে আসতে পারছেন না। এটা কোন ধরনের রাজনৈতিক দৃষ্টান্ত তৈরি করলাম আমরা পশ্চিমবঙ্গে? না, আপনি যে প্রথমেই বললেন যে একটা নতুন ট্রেন্ড দেখতে পাচ্ছি, এই নতুন ট্রেন্ড দেখতে পাচ্ছি কথাটার সঙ্গে আমি একেবারেই একমত নই। এই কথাটা বলার মধ্য দিয়ে আপনি যেটা বলতে চাইলেন বা আপনি যেটা প্রতিষ্ঠিত করতে চাইলেন, সেটা হচ্ছে 34 বছর ধরে এই বাংলায় যারা শাসন চালিয়েছে তারা বিরোধীদের সঙ্গে কি আচরণ করেছে, সেই আচরণকে আপনি ভুলে দিতে চাইলেন, 1 নম্বর। 2 নম্বর সেই আচরণের সঙ্গে এই আচরণের কি সম্পর্ক? আপনারা 34 বছরের শাসনের অপশাসন ছিল বলেই, সেখানে নিয়ে সেই শাসন নিয়ে প্রশ্ন উঠেছিল বলেই, সেখানে সেই হিংসার ছবি দেখতে পাওয়া গেছিল বলেই তাই তো বদলটা এসেছিল। আপনারা যদি তাদের সঙ্গে তুলনায় চলে যান, তাদের সঙ্গে কম্পারিজনে চলে যান, তাহলে পার্থক্যটা কোথায়? সিপিএম আর তৃণমূল তাহলে এক, তাহলে আমাকে একসাথে রাখতে হয়? না, এক নয়, এক নয়। পার্থক্য এখানেই যে সিপিএম এর আমলে যে অত্যাচার হতো, তৃণমূলের আমলে কিন্তু তৃণমূলের নেতারা, লোকাল নেতারা এবং ওপর থেকে মমতা ব্যানার্জির নির্দেশে তৃণমূলের নেতা কর্মীরাই এই সমস্ত ঘর ছাড়াদের ঘরে ফেরানোর চেষ্টা করছেন। এটা কিন্তু বাংলার রাজনীতিতে ছিল না। কিভাবে ঘরে ছাড়া, কিভাবে চেষ্টা করছে অর্ণববাবু, কিভাবে চেষ্টা করছে? আপনারাই দেখিয়েছেন, আমরা দেখিয়েছি। এবং আপনার জ্ঞাতার্থ জানিয়ে রাখি, কিভাবে চেষ্টা হচ্ছে বলে রাখি। জানি না কোন কোন সংবাদ মাধ্যম দেখাচ্ছে, চেষ্টা হচ্ছে আমরা দেখিয়েছি, আমাদের কাছে সেই ভিজুয়াল ফুটেজও আছে। রীতিমতো চোঙা ফুকে তাদেরকে দিয়ে মাইকিং করানো হচ্ছে যে আমরা বিজেপি করে ভুল করেছিলাম, আমরা আর জীবনে বিজেপি করব না। তাদেরকে দিয়ে মুচলেখা লেখানো হচ্ছে, অনেক ক্ষেত্রে জরিমানা নেওয়া হচ্ছে, এই সমস্ত শর্ত চাপিয়ে ফেরত দেওয়া হচ্ছে। সেটা যদি হয়ে থাকে প্রিয়াঙ্কা কিছু বলছেন, আরোপ করা হয়ে থাকে, সেটা ঠিক নয়, ঠিক কথা। কিন্তু একই সঙ্গে এটা দেখুন যে বিজেপি পশ্চিমবঙ্গে, অর্ণব একটু আমাদের সঙ্গে থাকুন। অর্ণব, আপনার কাছে একটু প্রিয়াঙ্কা কিছু বলছেন, একটু প্রিয়াঙ্কার কথা একবার শুনে নেব আমি। কিছু বলছেন প্রিয়াঙ্কা? সোনালি, আমার কাছে লাইভ ভিডিও আছে, আজকে হাউসগ্রামে যখন গেলাম, ভাটারে যখন গেলাম, চাষিরা কি বলছে জানেন? এই তৃণমূলের উপকার শুনুন। তৃণমূল গিয়ে ওদেরকে বলছে যে আপনাকে চাষ করতে দিব না, আমি আপনাদেরকে বীজ ফেলতে দিব না, আপনাদেরকে 100 দিনের কাজ দিব না। এটা হলো এদের উপকার। কিন্তু এই চ্যালেঞ্জটাও নিলাম,
প্রত্যেকটি পঞ্চায়েত দেখি কার কত আছে ক্ষমতা। যদি এই 100 টাকার কাজ ওরা না পারে, আমিও দেখি এই পঞ্চায়েত কি করে এখানে কাজ করে। কোর্টের মাধ্যমে একদম বুঝে নিব ইঞ্চি ইঞ্চি জায়গা কোথায় কে থাকবে, কোথায় কে কাজ করবে। এদের লজ্জা লাগে না? এরা মানুষের কাছে আছে। যেই চাষিদেরকে এক জায়গায় মুখ্যমন্ত্রী বলছে 2000 থেকে 4000 টাকা আমি দিচ্ছি, সেখানে এদের নেতৃত্বরা কি বলছে যে বীজ ফেলতে দিবে না, চাষ করতে দিবে না। এটা হলো এদের অস্ট্রেলিয়া। আমি বলছি যে সিপিএম করছিল তার থেকেও ঘৃণিত রাজনীতি করেছে। বৈষ্ণবদা কিছু বলবেন? বৈষ্ণববাবু আমাদের সঙ্গে রয়েছেন, অনেকক্ষণ ধরে হাত তুলেছেন। বৈষ্ণবদা প্লিজ বলুন। প্রিয়াঙ্কাকে আগে বাংলাটা বলতে শিখুন ঠিক করে। প্রিয়াঙ্কা দেবী আগে বাংলা বলতে শিখুন। না না, বিরোধিতা করার জন্য বাংলা ভাষা দরকার হয় নাকি? বিরোধিতা করার জন্য বাংলা ভাষা দরকার হয় নাকি? আস্তে আস্তে হলো। পশ্চিমবঙ্গে শুধুমাত্র বাংলা ভাষার মানুষজন রাজনীতি করবেন আর অন্য কেউ রাজনীতি করবেন, এটা কি ধরনের প্রশ্ন? বিরোধিতা করার জন্য বাংলা ভাষার বিরোধিতা করার জন্য ভাষার দরকার হয়? আমরা এখান থেকে দাঁড়িয়ে সিরিয়ার কি ঘটনা হচ্ছে বিরোধিতা করি না? আমরা সিরিয়ায় কি ঘটছে তাই নিয়ে বিরোধিতা করি না? তার জন্য কি আমাদের সিরিয়ার ভাষা দরকার হয় নাকি জানার? পশ্চিমবঙ্গে কি বাংলা ভাষা ছাড়া বিরোধিতা করা যায় না? এখানে কোনো নিয়ম রয়েছে? আপনারা ভাষা রাজনীতি কেন, ভাষা রাজনীতি বিষয়টা কেন নিয়ে আসছেন এখানে? এটা তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর ভাষা, সুপ্রিমোর প্রয়োগ করার শব্দবন্ধ। ইঞ্চিতে বুঝে নেব। তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর শব্দবন্ধ এটা। বৈষ্ণবদার কাছে যাবো। বৈষ্ণবদা অনেকক্ষণ ধরে কিছু বলতে চাইছেন। বৈষ্ণবদা প্লিজ। আমি তো বাংলা জানি না। বৈষ্ণবদা প্লিজ, আপনি অনেকক্ষণ ধরে বলতে চাইছেন। বৈষ্ণবদা না না, শোনো স্বর্ণালী, আমি তো বাংলা জানি না, কিন্তু আমি একটা ধর্ম জানি যাকে বলে মনুষ্যতার ধর্ম। তো মনুষ্যতার মতে আমি দাঁড়িয়ে আছি। এরা যারা এত ভালো বাংলা জানে, প্রিয়াঙ্কা চিৎকার করে উঠছেন, এভাবে তো আলোচনা করা যায় না। আমি একটা কথা পরিষ্কার ভাবে ওটাকে চুপ করেন তাহলে বলবো। আপনার মুখ্যমন্ত্রী বিজেপি তাসের ঘরের মতো ভেঙে গেছে। বিজেপি চার্টার্ড ফ্লাইটে করে যাদেরকে নিয়ে গেছিল তারা তৃণমূলে ফিরে আসার জন্য কাতর আবেদন করছে। ওরা দলের সর্বভারতীয় সভাপতিকে সেটাই তো স্বাভাবিক। সেটাই তো স্বাভাবিক। বিজেপি যাদেরকে চার্টার্ড ফ্লাইটে নিয়ে গেছিল তারা তৃণমূলে ফেরার জন্য কাতর আবেদন করছেন, এটাই তো স্বাভাবিক। কারণ তারা তো রাজনীতি করতে আসেননি, তারা সুবিধা নিতে এসেছিলেন। তাহলে ধরে নিতে হয় তারা রাজনীতি করতে আসেননি। আজকে তৃণমূল কংগ্রেস ক্ষমতা না এসে অন্য দল আসলে তারা চার্টার্ড ফ্লাইটে সেই দলেও যাবেন, কারণ তাদের সেটাই তাহলে আইডেন্টিটি। তাদেরকে নিয়ে তো আমাদের মাথা ব্যথা নেই। সঞ্চালনা করছেন তো আপনি ধৈর্য ধরে শুনুন, আমাদের কথা বলতে দিন। আপনি চার্টার্ড ফ্লাইটে চলে গেলেন। বৈষ্ণব বাবু, আমি বলছি বুদবুদের তাঁবুর কথা, আপনি চলে গেলেন চার্টার্ড ফ্লাইটের কথা। নিশ্চয়ই এই রাজ্যে দল ভাঙানোর জন্য কি নোংরামিটা বিজেপি করেছিল, আজকে পরাজিত হয়ে গেছে। তাই পরাজয় জারিটাকে ঘোরাবার জন্য ঘর ছাড়ার তালিকা চাওয়া হচ্ছে। প্রশাসনকে কোনো তালিকা দিতে পারছে না। ভুয়ো ভিডিও, ফেক ভিডিও, মিথ্যাচার, মিথ্যার বেসাতি নিয়ে আজকে ভিডিও রাজ্যপাল আর কত তলায় নামবেন? কোন রাজ্যপালকে দেখান যিনি এই ধরনের ঘটনা করেছে, এইভাবে গিয়ে বিভিন্ন কমিশনের দরজায় ঘুরেছে। এর আগে পশ্চিমবাংলায় অনেক রাজ্যপাল হয়েছে, সিপিএম এর আমলে এত গণহত্যা হয়েছে, কোন জায়গায় এরকম হয়নি। কোন মানুষ বাড়ি আপনি বলছেন যে যেহেতু দল ভাঙানো হয়েছিল তাই জন্য এটাই হওয়ার ছিল, মানে দল ভাঙানো হয়েছিল বলে তাই এখন আর বিরোধী যারা বিজেপি পার্টি করছেন তাদেরকে বাড়িতে ঢুকতে দেবেন না। দল ভাঙিয়ানো নোংরাম, এটা হচ্ছে যুক্তি যে দল ভাঙিয়েছিল বলে তাই বাড়িতে ঢুকতে দেব না। দল ভাঙানোর নোংরা রাজনীতিটা বিজেপি করেছে কি করেনি? আপনি বলুন না, নোংরা রাজনীতি করেছিল কি করেনি? আপনি বলুন না। দল ভাঙানোটা শুভেন্দু মুকুল বাবুর ব্যাপারে বলছে, শুভেন্দু শিশির অধিকারীর ব্যাপারে কেন বলছে না? দল ভাঙানোর রাজনীতি বিজেপি নতুন নিয়ে আসলো। বিজেপি দল ভাঙানোর রাজনীতি ভারতবর্ষের রাজনীতিতে নতুন ইন্ট্রোডিউস করালো। এটা তাহলে আমাকে মানতে হয় এখানে বসে যে নতুন ভারতবর্ষের রাজনীতিতে প্রথম দেখলাম কোন দল ভাঙানোর রাজনীতি করলো। এর আগে কেউ দল ভাঙানোর রাজনীতি করেইনি। হর্স ট্রেডিং এর আগে হয়নি এর আগে হর্স ট্রেডিং, তাই তো? মণিকাঞ্চন কিছু বলছেন?
মণিকাঞ্চন বাবু, মণিকাঞ্চন বাবু। মধ্যপ্রদেশে আমি সর্বপ্রথম বলতে চাই যে আমি কারো বলার সময় বৈশ্বনাথদা আমি কারো বলার সময় ডিস্টার্ব করিনি। দয়া করে আমার বলার সময় কেউ মাঝখান দিয়ে কথা বলবেন না। সবাই দূরে রয়েছে, কারোর কথাই বোঝা যাচ্ছে না। মানুষের সামনে আমাদের সম্বন্ধে, রাজনীতিবিদদের সম্বন্ধে যে ধারণা সেটা খারাপ হয়ে যাচ্ছে। এইবার একটা বিষয়ে আসি। দেখুন, বৈশ্বনাথদার কথা শুনে যেটা মনে হচ্ছে, বৈশ্বনাথদা হতাশায় ভুগছেন। উনি দীর্ঘদিনের রাজনীতি করেন এবং আমার কাছে যা তথ্য আছে, বৈশ্বনাথদা প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেসে রয়েছেন, কিন্তু দীর্ঘদিন প্রায় 2 বছর আর এদিকে 23 বছর টিএমসি কংগ্রেস করার পর উনি কাউন্সিলর হয়ে থেকে গেলেন। আর কিছুদিন আগে যারা জয়েন করেছে তারা বড় বড় দলের পদ পেলেন, সাধারণ সম্পাদক হয়ে গেলেন। এই হতাশা বৈশ্বনাথদাকে উজ্জীবিত করে দিচ্ছে। হতাশায় নিয়ে যাওয়ার জন্য বৈশ্বনাথদা মুখস্থ করা কিছু কথাবার্তা উনি বলে যাচ্ছেন, নাম্বার 1। তো সুতরাং একটু শুনবেন, কারা দল বদলের কথা বলছে। মুর্শিদাবাদের জেলা পরিষদে একটি পঞ্চায়েত না জেতা সত্ত্বেও মুর্শিদাবাদ জেলার জেলা পরিষদ গুলো দখল করেছিল কারা? মানস ভূঁইয়া খুনের আসামি যখনই তৃণমূল কংগ্রেসে জয়েন করলো, মানস ভূঁইয়ার বিরুদ্ধে আর কোনো কেস হলো না। অনেক কথা আছে, বৈশ্বনাথদা একটু দেখবেন। কথায় আসি যে আপনি বললেন বাংলা তো আগে বলতে শিখুন। আচ্ছা দাদা, টেবরিওয়াল প্রিয়াঙ্কা দি না একটু হিন্দি ভাষী বলে বাংলাটা অন্যরকম বলে। লেট মি ক্লিয়ার, বৈশ্বনাথদা আপনার থেকে অনেক জুনিয়র, আপনার বলার সময় কিন্তু আমি জুনিয়র হিসাবে কথাগুলো শুনেছি। আশা রাখবো আপনি এই শিষ্টাচার বজায় রেখে আমার কথা। এবং শুধুমাত্র তারা ফেরত গিয়ে শুধুমাত্র পদই নয়, মুকুলরা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব পেতে পারেন এমনটাও সূত্রের খবর। মণিকাঞ্চন বাবু, বলছি দিদি ভাই, আমাকে একটু এবং সেটাও বিজেপি থেকে টিকিটে দাঁড়িয়ে বিধায়ক হয়ে এখনো পর্যন্ত বিধায়ক পদবি ছাড়েননি এবং ছাড়ার কোনো সম্ভাবনাও নেই। জানি শুভেন্দু অধিকারীরা লড়াই করছেন। এই বাংলার রাজনীতিতে যদি গদ্দার শব্দটি কারোর জন্য ব্যবহার হয়, তিনি সেই শব্দটি ব্যবহার করেছিলেন মাননীয়া। আজকে তিনি দলে টেনে নিয়েছেন। অনেক উদাহরণ, আমি এদিকে যেতে চাইছি না। আমি বলতে চাইছি, আপনি যেভাবে যে বাংলায় অন্যায় হচ্ছে তার জন্য বাংলাটা ভালো বলতে হবে। আপনারা তো পশ্চিম বাংলার রাজনীতি ছেড়ে দিল্লির রাজনীতি করছেন। তাহলে দিল্লির রাজনীতি করতে গেলে তো আপনাকে বাংলা বা ইংলিশ ভালো, হিন্দি বা ইংলিশ ভালোভাবে বলতে হবে, বিশেষ করে হিন্দি। আপনার মাননীয় অর্ণব কিছু বলতে চাইছেন? তাহলে আপনারা মণিকাঞ্চন আমি আসবো আপনার কাছে। অর্ণব কিছু বলতে চাইছেন? অর্ণব প্লিজ। আমি প্রথমে আমি আপনাকে শুধু একটা কথাই বলবো, স্বর্ণালী, আপনাকে আমি একটা কথাই শুধু বলবো, প্লিজ বলুন। সেটা হচ্ছে এই যে বাংলায় আপনি যতই চিৎকার করুন আর যতই চেঁচামেচি করুন, এটা কিন্তু খুব পরিষ্কার, বাংলায় সত্যি সত্যি বিজেপির যে গণসমর্থন, সেই গণসমর্থন কিন্তু অত্যন্ত সীমিত। সেই গণসমর্থনটা অত্যন্ত সীমিত হতে পারে। ওরা 37% ভোট পেয়েছে, কিন্তু নিজস্ব একেবারে কোর বিজেপি বলতে যা বোঝায় সেই গণসমর্থনটা কিন্তু গণসমর্থন না, গণসমর্থন তো বেশি নয়। কারণ হচ্ছে বিজেপির যদি উত্থানটা আমরা দেখি অর্ণববাবু, তাহলে সেটা তো লাস্ট 5 বছরে দেখতে পেয়েছি। এর আগে বিজেপির সংগঠন ছিল কোথায়? বিজেপির যে স্ফীতিটা আজকে দেখা গিয়েছে, সেই স্ফীতিটা মূলত এসেছে সিপিএম থেকে, এবং তার পরবর্তীকালে সেটা খানিকটা দেখা গিয়েছিল তৃণমূল থেকে লোক ভাঙিয়ে এনে। এবং আজকে যখন তৃণমূল বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় ফিরে এসেছে, তখন খুব স্বাভাবিকভাবেই যারা তৃণমূল থেকে এসেছিলেন তারা তৃণমূলে আবার ফিরে যাবেন, তাদের একটা বড় অংশ তারা সেখানেই ফিরে যাবেন, তারা বিজেপিতে থাকবেন না, কারণ তারা বিজেপি নন। না, ফিরে যাওয়া নিয়ম যারা হচ্ছে একেবারে কট্টর বিজেপি, একেবারে ফিরে যাবেন। এবং আমি যে কারণে প্রসঙ্গটা তুললাম অর্ণববাবু, আমি প্রিয়াঙ্কার কাছেও আসবো, যারা গাইঘাট বিজেপি, যারা ফিরে যাচ্ছেন তারা বিধায়ক পদটুকু ছাড়বেন না, তারা বিধায়ক পদটুকু ছাড়বেন না। মুকুল রায় তিনি এসে বিজেপি থেকে দাঁড়িয়ে টিকিট নিয়ে বিধায়ক হলেন, এখন তিনি ফেরত গিয়ে তিনি বিজেপির টিকিটের বিধায়ক হয়ে তিনি ওখানে গিয়ে মন্ত্রী হবেন। তার জন্য বিজেপিকে আইনের রাস্তায় হাঁটতে হচ্ছে। আমি প্রত্যেকের কাছে আসবো। প্রিয়াঙ্কা, আমি আসছি আপনার কাছে। প্রিয়াঙ্কা এবং অর্ণব প্রত্যেকের কাছে আসবো। একটা ছোট্ট বিরতি নিতে হবে, আমাকে একটা বিজ্ঞাপনের বিরতি নিতে হবে। ছোট্ট বিরতির পর ফিরে আসছে। ঠিক এই জায়গা থেকে প্রিয়াঙ্কা, অর্ণব এবং বৈশ্বনাথদা, মণিকাঞ্চন আমাদের সঙ্গে রয়েছেন, তাদের কাছে আসবো। ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর সোজাসুজি স্বর্ণালীতে, এবং যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম যে তাহলে কি আইনের রাস্তায় সব ক্ষেত্রে একমাত্র রাস্তা, যে গোটা দিক থেকে মানে একদিকে ঘর ছাড়াদের ঘরে ফেরানোর জন্য আইনের রাস্তায় হাঁটতে হচ্ছে বিজেপি নেতৃত্বকে, এবং একই সঙ্গে বিধানসভায়
সেখানেও আইনের রাস্তায়, কারণ দলত্যাগ বিরোধী আইন নিয়ে এতদিন বাদে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী, একমাত্র শুভেন্দু অধিকারীও। আমরা জানি না সেক্ষেত্রে কোন জায়গায় গিয়ে আইনি লড়াই থামবে, কিন্তু এই মুহূর্তে এই জোড়া আইনি চাপ, জোড়া আইনের সাঁড়াশি চাপ নিয়ে কিন্তু ময়দানে বিজেপি নেতৃত্ব। আমি আবারও যাবো প্রিয়াঙ্কার কাছে, এই প্রিয়াঙ্কাকে দিয়ে শুরু করেছিলাম আলোচনা। প্রিয়াঙ্কা, দুক্ষেত্রেই আইনি লড়াইয়ে হাঁটতে হচ্ছে, মানে একদিকে ঘর ছাড়াদের ঘরে ফেরানো এবং অন্যদিকে বিধানসভাতেও আইনি লড়াই, সব মিলিয়ে এটা কতটা চ্যালেঞ্জের হয়ে দাঁড়াবে সেক্ষেত্রে বিরোধীদের জন্য, আপনাদের জন্য? প্রিয়াঙ্কা। স্বর্ণালী, দেখো, গেমে তো যদি চ্যালেঞ্জ না হয় তাহলে তো গেম খেলার কোনো ইউ ডোন্ট গেট ইন্টারেস্ট। কিন্তু আমি একটা জিনিস বলি, যারা আজকে বলছে যে ফেরত চলে এসেছেন, বাড়ির ছেলে বাড়িতে ফেরত চলে এসেছেন, তাদেরকে তো এরাই তো গদ্দার বলেছিলেন। কিন্তু আমি একটা জিনিস বলি যে এত বড় চাণক্য জানাকে বলা হয়, উনি তো কোনো দিন আজ অব্দি একটাও ইলেকশন জিতেননি, কিন্তু বিজেপির পদ্ম ফুলের সিম্বলে ইলেকশনটা জিতেছেন। ঠিক। খুব ভালো। কিন্তু যেটা আইনি মাধ্যমে বোঝাবার হবে সেটা আমরা বোঝাবো, অ্যান্টি ডিফেকশন ল আছে, সবকিছুই আছে, ওটা করবো। যেহেতু আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, দুটো কথা বলে আমি শেষ করবো। যে যারা এখানে বসে বসে বলছে আমার বাংলা পরিষ্কার নেই, হ্যাঁ দাদা, হয়তো আমার বাংলাটা এত পরিষ্কার নেই, কিন্তু আমার মন আপনাদের থেকে অনেক পরিষ্কার আছে। এই জন্য একটা হিন্দিভাষী আজকে পশ্চিমবঙ্গ বাঙালির জন্য লড়তে, আর আপনারা ওখানে বসে বসে বলছেন যে কিছুই হয়নি, বাঙালিদের কোনো ভায়োলেন্স হয়নি, বাঙালিরা সুরক্ষিত আছে। তো এইটাই দেখতে আপনি পারবেন যে আমি যেটুকু করতে পারছি আমি করছি। আর যারা বলছিলেন যে কেস করা হয়েছে মিঠুন চক্রবর্তীর উপরে, ভাই কেস তো অভিষেক ব্যানার্জির উপরে করা উচিত ভায়োলেন্স নিয়ে। হ্যাঁ, কড়াই গন্ডায় বুঝিয়ে দিব, এই ইঞ্চি ইঞ্চি হিসাব হবে। এগুলো কার ভাষা ছিল? যা তোর বাপকে জিজ্ঞেস করে আয়। না, যেখানে আপনারা ভাষা নিয়ে কথা বলছেন সেখানে আমি জানিয়ে রাখি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু হিন্দি ভাষা নিয়ে একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেছেন, নির্বাচনের আগে আগেই করেছেন। তিনি পর্যন্ত কিন্তু হিন্দি ভাষা নিয়ে কোনো বিরোধিতার রাস্তায় হাঁটেননি। মুখ্যমন্ত্রীর হিন্দি শুনেছেন? মুখ্যমন্ত্রীর হিন্দি শুনেছেন? ওনার থেকে অনেক ভালো বাংলা বলি আমি। শুধু ভাষা নয়, বলছে কি উনি হিন্দি ভাষা নিয়ে অনেক প্রকল্পের কথা বলেছেন। বিভিন্ন জায়গাতে তিনি ইউনিভার্সিটি হোক বা স্কুল হোক, সেখানে হিন্দি ভাষাকে কিভাবে ইন্ট্রোডিউস করানো হয় একাধিক। তাহলে কি হিন্দি ভাষীদের ভোটকে এনক্যাশ করার জন্য বলেছিলেন? এখানে তো ভাষা রাজনীতি করছি না আমরা। আমি বলছি বাঙালি বিদ্বেষী পার্টি বিজেপি, বিজেপি বাঙালি বিদ্বেষী পার্টি। বাঙালি যদি বিজেপি হয়ে কাজ কথা বলে সেটা তো নিজের কাম না। এর মধ্যে এক মিনিট অর্ণববাবু, বাঙালি বিদ্বেষী বিজেপি এই বিষয়টা আপনি এখন কোত্থেকে পাচ্ছেন? যেখানে এত মানুষ, এত পরিবার ঘর ছাড়া মার খাচ্ছে, সেখানে আপনি বলছেন যে বাঙালি বিদ্বেষী বিজেপি শুধুমাত্র বিজেপি করার অপরাধে। ওটা আপনারা দেখাচ্ছেন, আপনারা বিজেপির চ্যানেল, আপনারা দেখাচ্ছেন, ওটা আপনারা দেখাচ্ছেন। এত লোক বাইরে নেই, এত লোক বাইরে নেই, সেই সংখ্যাটা খুব কম। কিছু জায়গায় হয়তো আছে, সংখ্যাটা কম। অতএব সেই বিষয় আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে ছিলেন, মণিকাঞ্চন অনেকক্ষণ ধরে হাত তুলেছেন। মণিকাঞ্চন বাবু, সংখ্যাটা অত্যন্ত কম, কারণ মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন সংখ্যাটা কম। সংখ্যাটা শুরুর দিকে ছিল, অর্থাৎ 5ই মের আগে ওই 3 দিন সংখ্যাটা বেশি ছিল, তারপর এখনো পর্যন্ত সংখ্যাটা কম। তাহলে এই যে আইনি লড়াই চলছে, এই যে ফাইল নিয়ে গিয়েছেন রাজ্যপাল, তাহলে সবটাই তাহলে কি ফেক আপনাদের? তোমাকে একটা অনুরোধ করি, যারা রাজনৈতিক বিশ্লেষক হিসাবে বসবেন আর একতরফা শাসক দলের দাবিদারি করবেন, তাদের রাজনৈতিক বিশ্লেষক না বলে টিএমসির নেতা বললে আমাদের কথা বলতে সুবিধা হয়। তো সুতরাং সরাসরি পিছন থেকে না যুদ্ধ করে সামনাসামনি যুদ্ধটা মনে হয় সব থেকে ভালো। নাম্বার 1। নাম্বার 2, আপনারা যেটা বলছেন যে সংখ্যা কম, আমাদের ইস্যু কি ছিল আজকে? আপনার স্বর্ণালীর প্রশ্নগুলো কি ছিল? একটা সন্ত্রাসের উপরে ডিপেন্ড করে আইনি লড়াই, মাঠে নেমে লড়াই, এই ছিল। সেখান থেকে কোথায় বাঙালি অবাঙালি, মানে বিষয় যেটা হচ্ছে, মাননীয়া যেটা করছেন স্বাভাবিক আছে, তার ভাইরা সেগুলোই করবেন। মূল বিষয় থেকে নজর ডাইভার্ট করে দেওয়ার জন্য এই কাজগুলো তিনি করে যাচ্ছেন। আমি যেগুলো বলতে চাই যে আপনি যখন শুরু করলেন, স্বর্ণালী শুরু করলে যখন বললে কোনো নেতায় দিলীপ দা এবং আমাদের অর্গানাইজেশন জেনারেল সেক্রেটারি মাননীয় অমিতাভ চক্রবর্তী 5 তারিখে দিল্লিতে গিয়ে নাড্ডাজি এবং অমিত শাহজির সাথে দেখা করতে এসেছে। সুতরাং তখন মিডিয়া আমাদের উপরে ফোকাস করেনি, তাই জন্য ভাবছে আমরা কিচ্ছু করিনি। তারপরে শুভেন্দুদা গিয়েছে। সুতরাং যেভাবে কাজ করা হচ্ছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ, জেলা ওয়াইজ, আমাদের দিলীপ দা ট্যুর করেছেন, যেখানে যাওয়ার কাজ যদি শুরু থেকে কাজ করেন আপনারা, তাহলে আপনাদের যখন শীর্ষ নেতৃত্বরা যখন যাচ্ছেন, তাহলে তাদেরকে ঘিরে বিক্ষোভ কেন হচ্ছে? কেন এখনো পর্যন্ত আপনারা প্রত্যেককে ঘরে ফেরাতে পারলেন না? দেখুন, বিষয় দুখানা। উনি যে বললেন না, সময় চলে গেল, আপনাদের ময়দানে
প্রত্যেককে ফেরাতে আপনাদের তো সংঘবদ্ধ তাহলে আন্দোলন যিনি না না, আমি বলছি স্বর্ণালী, আমি বলছি যিনি পর্দার আড়ালে থেকে লড়াই করছেন এই ডিবেট শোতে, উনি বললেন না কিছু সংখ্যা, এই সংখ্যাটা তো আগে নেগলেক্ট করা হচ্ছিল, হয়নি, কিছুই হয়নি। এখন বলছে সংখ্যাটা অত না, সংখ্যাটা কম, তার মানে হয়েছে, অর্থাৎ এত সংখ্যায় হয়েছে। এবং করোনাকালে আপনারা দেখেছেন যে শিলিগুড়িতে আমাদের ইলেক্টেড 3 জন এমএলএ যখন প্রতিবাদ করেছে তাদের জেলে ঢুকে দিয়েছে। অর্থাৎ তারা যখন তৃণমূল বা শাসক দলের লোকেরা, নেতারা যখন রাস্তায় বেরোচ্ছে তাদের কাজ করতে দেওয়া হচ্ছে, আর আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2015 এর আন্ডারে আমাদের জেলে ঢুকে দেওয়া হচ্ছে, লকআপে করা হচ্ছে, অর্থাৎ কাজ করতে করতে দেখতে হয়নি, সরকারি বেরিয়েছে দিলীপ তাকে গড়িয়ে এরকম এইভাবে কাজ হচ্ছে। আপনারা যেটা বিক্ষোভের কথা বলছেন, হয়তো এত সংখ্যায় হয়েছে, সেই সংখ্যা বিক্ষোভ মানে কাকে জানাবে? বিজেপি কর্মীরা কাকে জানাবে? আমাদের নেতাদেরই তো জানাবে, সেটাই জানিয়েছে। সেটা সবসময় বিক্ষোভ না। সন্তান বা ভাই যদি বর্দার উপরে কিছু ক্ষোভের কথা বলে, সেটাকে বিক্ষোভ বলে না, সেটাকে আবেগের বহিঃপ্রকাশ বলে। আবেগের বহিঃপ্রকাশ, কিন্তু সেই আবেগের বহিঃপ্রকাশ যাই হোক, মনিকাঞ্চন বাবু এখনো পর্যন্ত তারা ফিরতে পারলেন। এবং আজকে একাধিক ছবির কথা, যেটা আমরা যে ছবি দেখে এসেছি শুরু থেকে প্রত্যেক জায়গার, আজকেও আমাদের বুদবুদের ছবিটা দেখাতে হলো যে মানুষ কিভাবে একটা তাঁবুর মধ্যে, তারা এই বৃষ্টির মধ্যেও, জমা জলের মধ্যেও তারা জীবন অতিবাহিত করছেন, তারা ফিরতে পারছেন না আউশ গ্রামে, শুধুমাত্র তারা বিরোধী দল করেছিলেন বলে, বিজেপি করেছিলেন বলে। এরপর তারা যখন ফিরবেন, তারা তো বাধ্য হয়ে, তাদেরকে যদি ফেরান সেখানকার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, নেতারা, তারা তো সেখানে মুচলেখা দিতে বাধ্য হবেন যে হ্যাঁ তারা জীবনের বিজেপি করবেন না। আমি শুনুন স্বর্ণালী, শোনো, আমি দীপ্ত কণ্ঠে বলে যাই, আমাদের সময় একদম শেষের দিকে, হ্যাঁ খুব সংক্ষেপে এক লাইন বলবো, যারা মার দিচ্ছে তারা কিন্তু ভুলে যাবে, কিন্তু যারা মার খাচ্ছে তারা কিন্তু মনে রাখবে। এই কথাটা আমি বলে যাই। যারা আজকে কষ্ট করছে তারা কিন্তু কিছু স্বার্থের জন্য আজকে মেনে নেবে, কিন্তু তারা সারা জীবন মনে রাখবে যে তৃণমূল কংগ্রেস কি অত্যাচার করেছে। বৈষ্ণব বাবু কি বলবেন খুব সংক্ষেপে এক লাইনে? আমি বলবো অনেক মিথ্যা বলেছেন, এবার মিথ্যাটা শেষ করুন। দিলীপ বাবু বলেছিল হাত ভেঙে দেবো, পা ভেঙে দেবো, লাঠি খেলা দেখিয়েছিলেন। এখন ভয়, তাহলে আপনারা রিভেঞ্জের রাজনীতি করছেন, কেন মিথ্যাচার করছেন? তালিকা কোথায়? তাহলে আপনারা ঘটনা ঘটেনি, তালিকা ইতিমধ্যে তালিকা কিছুক্ষণ আগে প্রিয়াঙ্কা ট্রিব্যুনাল ছিলেন, তিনি এর আগেও বলেছিলেন তালিকা তিনি জমা দিয়েছেন, আরো তালিকা হয়তো জমা দেবেন। আমি জানি না বিজেপির আইনের কি প্রক্রিয়া, কিন্তু বক্তব্য হচ্ছে আপনার সূত্র ধরে বলি যে নির্বাচনের সময় কোন নেতা বলেছেন হাত ভাঙবো, পা ভাঙবো, কি করব, তার জন্য একদম কর্মী স্তরে যারা আছে তাদেরকে বাড়ি থেকে বের করে দাও। অসাধারণ রাজনীতি। অর্ণব বাবু কি বলবেন? আমি রাজনৈতিক বিশ্লেষক হিসেবেই আপনার উত্তর চাইবো। কোন রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব ছাড়া আপনাকে শুরুতে বলেছিলাম যে এটা কি ট্রেন্ড, এই নতুন ট্রেন্ড, এটাকে কি আপনারা সাধুবাদ জানাচ্ছেন অর্ণব বাবু? আমি নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষক হিসেবেই আপনার উত্তর চাইছি। আপনি কি এই ট্রেন্ড সমর্থন করছেন? না, আপনি কি আমাকে বলতে দেবেন? আপনি কি আমাকে বলতে দেবেন না বলতে দেবেন না? প্লিজ বলুন। আপনি কি বলতে দেবেন? বেশ, আমি যদি নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কথা বলাটা যদি আমার কাছ থেকে প্রত্যাশিত হয়, তাহলে এটাও প্রত্যাশিত যে একজন সঞ্চালিকা হিসেবে আপনি নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করবেন। আপনি নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করছেন না। আপনি কিন্তু একটি দলের হয়ে ব্রিফ নিয়েছেন, সেটা হচ্ছে বিজেপি। আমি পরিষ্কার করে আপনাকে বলছি যে বাংলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হচ্ছে না। যেটুকু আঞ্চলিকভাবে ছোট ছোট ক্ষেত্রে কোথাও প্রতিহিংসা ঘটছে, সেটা একেবারেই আমাদের কাজ, যেগুলো যে ভিজুয়ালগুলো আসছে, যে ঘটনাগুলো আসছে, সেগুলো দেখানো। আপনারা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কোন রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করতে পারেন, কিন্তু আমরা যে ছবিগুলো আসছে সেই ছবিগুলোকে চেপে রাখতে পারি না। এবং সেই কারণে আপনাদেরকে আমার তো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রয়েছেন, বৈষ্ণববাবুও রয়েছেন, প্রতিদিন থাকেন। এবং এই মুহূর্তে আপনারা যারা দেখছেন চ্যানেলটা, আপনারা দেখতে পাবেন যে বৈষ্ণববাবু রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, এবং অর্ণববাবু রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, যিনি শাসক দলের হয়ে কথা বলছেন, এবং বিজেপির মুখপাত্র মাত্র একজন। এটাও তো একই সঙ্গে এটাও তো প্রত্যাশিত যে আপনারা আসল ছবিটা দেখাবেন। একটা দৃশ্য বা দুটো দৃশ্যকে আপনি যদি 24 ঘন্টা ধরে বারবার দেখান, মনে হবে বিরাট ঘটনা ঘটছে, কিন্তু বিরাট ঘটনা আমাকে এই ডিবেট শেষ করতে সময় একদম নেই। অর্ণব, আমি আবারও আপনার কাছে এক লাইনে উত্তর চাইবো, এই রাজনৈতিক ট্রেন্ড কি আপনি সমর্থন করছেন? বাংলাকে অশান্ত করার
চেষ্টা করছে বিজেপি। আচ্ছা, বেশ। না, আমি সমর্থন করছি না, একেবারেই সমর্থন করছি না, একেবারেই বেশ, সমর্থন করছি না। অনেক ধন্যবাদ। অন্তত এইটুকু সমর্থন করছেন, এইটুকু বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা এই আলোচনা একদমই শেষ করছি, কারণ আর একদম সময় নেই। একটি গুরুত্বপূর্ণ খবরও রয়েছে, খুব গুরুত্বপূর্ণ খবর, সেই খবর নিয়ে ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। প্রত্যেককে অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। ফিরে বিরতির পর প্রত্যেক দিনই আমি যেরকম বলে থাকি যে সোজাসুজি স্বর্ণালী শুধুমাত্র আজকের সোজাসুজি একদম কথা বলার জন্য সেরকম কোনো ইস্যু বা সেরকম কোনো তর্ক বিতর্কের জায়গা নয়। একই সঙ্গে এই মুহূর্তে রাজ্য জুড়ে যে ধরনের ঘটনা ঘটছে, রাজ্য রাজনীতিতে বড়সড় ভূমিকা নিচ্ছে যে ধরনের ঘটনা, সেই ঘটনার দিকে নজর রাখার দায়িত্ব রয়েছে এই সোজাসুজি স্বর্ণালীতে। যেরকম নন্দীগ্রামের দিকে যদি নজর রাখি আমরা, নন্দীগ্রামে আজকে নির্যাতিতা মহিলাদের সঙ্গে দেখা করলেন বিজেপির যুব মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পাল। নেত্রীকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতারা। কি ছবি দেখা গেল সেখানে, দেখে নেওয়া যাক। प्रजातंत्र के साथ किसी भी प्रकार का समझौता होना भारत के संविधान का अनादर है। বারবার খবরের শিরোনামে নন্দীগ্রাম। এবার পরিদর্শনে অগ্নিমিত্রা পল। ওরা এসছে মানে চতুর্দিক ওটা ঘেরাও করে নিচ্ছে, পুরো এই যে সামনে আমাদের আছে কলা বাগান, পুরোটা আমাকে খুঁজছে। ভোট পূর্ববর্তী ও পরবর্তী হিংসার জন্য বারবার খবরের শিরোনামে উঠে এসেছে নন্দীগ্রাম। হিংসা কবলিত এলাকা পরিদর্শনে সেখানে পৌঁছে যান খোদ রাজ্যপাল জগদীপ ধনকর। অভিযোগ, বিজেপি কর্মীরা বারবার আক্রান্ত হচ্ছেন, বাদ যাচ্ছেন না মহিলারাও। এবারে সেই নন্দীগ্রামেই পরিদর্শনে গেলেন মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পল। নন্দীগ্রামে রয়েছেন অগ্নিমিত্রা পল এবং একই সঙ্গে কিন্তু যে ছবিটা দেখাবার জন্য বলবো আমার ভিডিও জার্নালিস্ট মেহরাজ আলীকে, যে তার সঙ্গে দেখা করার জন্য এখানে যারা অত্যাচারিত বিজেপি কর্মী সমর্থকেরা রয়েছেন তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। এবং বিজেপি মহিলা মোর্চার প্রেসিডেন্ট অগ্নিমিত্রা পল তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে এখানে যারা রয়েছেন অর্থাৎ এখানে অনেকেই আক্রান্ত হয়েছেন, ভোট পরবর্তী হিংসার যারা আক্রান্ত হয়েছেন এমনটাই অভিযোগ, এবং তারা তাদের যে উপর যে আক্রমণ নেমে এসেছে সেই অভিযোগের কথা তুলে ধরছেন অগ্নিমিত্রা পল। ভোটের ফল বেরোনোর পর থেকেই কারো বাড়িতে হামলা তো কাউকে বেধড়ক মারধর, সব ক্ষেত্রেই অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। নেত্রীকে সামনে পেয়ে উগড়ে দিলেন ক্ষোভ। আমি তো ভোটের 2 তারিখের পর থেকেই আমার বাড়ির উপর এত অত্যাচার, এত বোম চার্জ, বাড়ির গ্রিল এসে ভাঙচুর, সাবমার্সিবল মেশিন ভেঙে দেওয়া, জল পরিষেবা বন্ধ, ডাক্তার পরিষেবা বন্ধ, বাজার যাওয়া বন্ধ, সমস্ত থেকে আমাদের বঞ্চিত করার ফলে আমরা ভোর রাতে বেরিয়ে চলে আসি। আমরা বিজেপি কর্মী বলে সেই জন্য আমাদের অপরাধ, সেই জন্য মারধর করলো টিএমসির লোকেরা। নন্দীগ্রামের পরিস্থিতির জন্য সরাসরি রাজ্যের শাসক দলকেই কাঠগড়ায় তুললেন বিধায়ক অগ্নিমিত্রা পল। এমনকি মুখ্যমন্ত্রীকে একবার নন্দীগ্রাম সন্দেশখালীতে ঘুরে আসার অনুরোধও জানালেন তিনি। বাংলা নিজের মেয়েকে চায়, যখন এই কথাটা বলা হচ্ছে তখন নন্দীগ্রামে এই যে মেয়েরা রয়েছে যারা বাড়ি ছাড়া 1.5 মাস ধরে, যারা এই রকম ধরনের আমাদের জেলা অফিসে বিভিন্ন মণ্ডলের অফিসে যারা আশ্রয় নিয়ে রয়েছে, 1.5 মাস হলো তারা ঘর ছাড়া, তারাও তো বাংলার মেয়ে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাদের সবার মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু শুধু তৃণমূল ক্যাডারদের মুখ্যমন্ত্রী নন, সুতরাং তার দায়িত্ব পড়ে তাদের দেখাশোনা করারও। বারবার খবরের শিরোনামে উঠে আসে নন্দীগ্রাম। সন্ত্রাস কবলিত নন্দীগ্রামের মানুষদের একটাই প্রশ্ন, কবে শান্তি ফিরবে এখানে? নন্দীগ্রাম থেকে ভাস্কর বসুর রিপোর্ট, রিপাবলিক বাংলা। অন্যদিকে ফের সাংগঠনিক বৈঠকে বিজেপি নেতৃত্ব। মুকুল রায় তৃণমূলে ফেরত যাওয়ার পর থেকেই একাধিক বিজেপি নেতা এই মুহূর্তে বেশুরো। এমন পরিস্থিতিতে এই বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ। আলোচনা হতে পারে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত এবং ঘরছাড়া কর্মীদের নিয়েও।
হঠাৎই যেন ছন্দপতন, আবার তৃণমূলে ফিরেছেন মুকুল রায়, তারপরই বেসুরো হয়েছেন কয়েকজন বিধায়ক ও নেতা। এদের অনেকে তৃণমূলে ফিরছেন বলে জল্পনা। ফেসবুকে দলের নীতির সমালোচনার পর পার্থ চট্টোপাধ্যায়, কুণাল ঘোষের বাড়িতে রাজীব বন্দ্যোপাধ্যায় যাওয়া, সব মিলিয়ে কিছুটা অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব। তাই ফের দিলীপ ঘোষের উপস্থিতিতে সাংগঠনিক বৈঠকে গেরুয়া শিবির। উপস্থিত কেন্দ্রীয় বিজেপির গুরুত্বপূর্ণ নেতা অমিত মালব্য। সূত্রের খবর, বেসুরো নেতাদের সুরে ফেরাতে কথা বলা হবে তাঁদের সঙ্গেও। আলোচনা হতে পারে ভোট পরবর্তী সন্ত্রাস নিয়েও। এখনো ঘরছাড়া একাধিক কর্মী। শাসক দলের অত্যাচারের বিরুদ্ধে সরব গেরুয়া শিবির। তৃণমূল নেতৃত্বের দাবি, তাঁদের উপস্থিতিতেই ঘরে ফিরছেন বিজেপি নেতারা। এই ইস্যুতে ক্ষোভ জমছে দলের নিচু তলাতেও। সূত্রের খবর, ঘাসফুল শিবিরের আক্রমণের মোকাবিলায় স্ট্র্যাটেজিও তৈরি হবে বৈঠকে। ক্যামেরায় মিরাজ আলীর সঙ্গে ভাস্কর বসুর রিপোর্ট, রিপাবলিক বাংলা। রাজ্যপালের দিল্লি সফরের মাঝে জগদীপ ধনকরকে নাম না উল্লেখ করে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে এই বিষয়টা নিয়ে মুখ বুঝেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবার সরাসরি মুখ খুললেন। রাজনৈতিক হিংসার অভিযোগ প্রসঙ্গে বিজেপিকেও নিশানা করতে চাইলেন না মুখ্যমন্ত্রী। রাজ্যে ভোট পরবর্তী রাজনৈতিক হিংসার অভিযোগ। ঘরছাড়া বিরোধী দল, বিশেষ করে বিজেপির কর্মী সমর্থকেরা। বিজেপির নিশানায় তৃণমূল। বিরোধীদের অভিযোগ, ভোট মিটে যাওয়ার পরেও হিংসা অব্যাহত, কিন্তু তাতেও চুপ রাজ্য সরকার। বিরোধীদের এই অভিযোগের সুরই রাজ্যের সাংবিধানিক প্রধানের গলাতেও। টুইট এবং সংবাদ মাধ্যমে রাজ্যের বিরুদ্ধে সরব রাজ্যপাল। সূত্রের খবর, রাজনৈতিক হিংসা ঘটে চললেও চুপ রাজ্য সরকার। এই মর্মেই রিপোর্ট নিয়ে দিল্লি দরবার জগদীপ ধনখড়ের। দেখা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও। প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও রাজ্যপালের সাক্ষাতের কথা আছে। জগদীপ ধনখড়ের দিল্লি সফরের মাঝেই রাজ্যের রাজনৈতিক হিংসা নিয়ে এবার বিরোধীদের অভিযোগের প্রেক্ষিতে শেষ পর্যন্ত মুখ খুললেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক হিংসার অভিযোগ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় বিজেপি। আপনারা তো এখানকার সাংবাদিক, আপনারা কি দেখতে পাচ্ছেন কিছু? আমার আগে তো আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা তো এগুলো খোঁজ খবর সবচেয়ে বেশি রাখেন। আপনারা যখন চোখে পড়ছে না, তা তারা যদি চোখে নেওয়া হয়, আমি কি করতে পারি? বেশ কয়েকটি রাজনৈতিক হিংসার অভিযোগের প্রেক্ষিতে নেওয়া হয়েছে ব্যবস্থাও, দাবি রাজ্যের মুখ্যমন্ত্রীর। I don't support any violence. I always tell my police administration to take strong steps wherever it may be. And if anything happens anywhere, we don't support that. রাজনৈতিক হিংসা নিয়ে রাজ্যের বিরুদ্ধে সরব রাজ্যপাল। এই প্রসঙ্গে অবশ্য নাম করলেন না মুখ্যমন্ত্রী। তবে নাম না করেই জগদীপ ধনখড়ের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কি থাকবো, আপনাকে কি করে বলবো? আমি তো প্রধানমন্ত্রীকে তিনবার চিঠি লিখেছি ওনাকে উইথড্র করতে দেওয়ার জন্য। কেন আমার মুখ খোলাচ্ছেন? এখানে স্পিচ ইজ সিলভার এন্ড সাইলেন্স ইজ গোল্ডেন। তবে তাৎপর্যপূর্ণভাবে রাজ্যপালের দিল্লি সফরের মাঝে বৃহস্পতিবার জগদীপ ধনখড়ের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের ঝাঁজ ছিল অনেকটাই কম। রাজ্যপাল প্রসঙ্গে বেশ কয়েকটি প্রশ্নের প্রেক্ষিতে কোনো মন্তব্যই করতে চাইলেন না মুখ্যমন্ত্রী। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতি শাসন জারির দাবি করে আসছে বিজেপি। রাজ্যপালের দিল্লি দরবারেও সেই দাবিরই ইঙ্গিত পাচ্ছে রাজনৈতিক মহল। ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে বিজেপিকে নিশানা করলেও জগদীপ ধনখড়কে সরানোর আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই কি রাজ্যপালের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ অনেকটাই কম করলেন মুখ্যমন্ত্রী, মনে করছে রাজনৈতিক মহল। স্বর্ণালী সরকারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আদালতের নির্দেশে বিজেপি ঘরছাড়াদের ঘরে ফেরানোর প্রক্রিয়া চলছে জোর কদমে। নদিয়া থেকে নানুর সর্বত্রই প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বাড়ি ফিরলেন অনেক ঘরছাড়ারা। কর্মীদের ঘরে ফেরাতে কোমর বেঁধে ময়দানে নেমেছে বিজেপি নেতৃত্ব। নির্বাচনের ফলাফলের পর থেকে ঘরছাড়া ছিলেন উত্তর 24 পরগনার বারাসতের বহু বিজেপি কর্মী। জেলা প্রশাসনের নির্দেশে ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরানোর ব্যবস্থা করেন স্থানীয় প্রশাসন। কড়া পুলিশের নিরাপত্তায় বৃহস্পতিবার ঘরে ফিরলেন 50 জন। পুলিশ দায়িত্ব নিয়েছে, পুলিশ দায়িত্ব নিয়ে ফেরাচ্ছে। এখন
অন্যান্য জায়গায় দেখছি তো যে পুলিশ দায়িত্ব নিয়ে বাড়িতে দিয়ে আসার পরেও মারধর করছে, তবু আমরা ভয়ে ভয়ে যাচ্ছি। এখন দেখা যাক, যদি প্রশাসন ঠিক থাকে নিশ্চয়ই আমরা পারবো। কল্যাণী থানা ও বিধায়ক অম্বিকা রায় তৎপরতায় ঘরে ফিরলেন ৩৫ জন বিজেপি। ঘরে ফেরার পাশাপাশি তাদের নিরাপত্তাও সুনিশ্চিত করেছে কল্যাণী প্রশাসন। কোভিড পরিস্থিতিতে রাজ্য জুড়ে কার্যত লকডাউনের মাঝে ঘরে ফিরতে পেরে খুশি ঘরছাড়া বিজেপি কর্মীরা। বীরভূমে ঘরছাড়া বহু বিজেপি কর্মী তাদের ঘরে ফেরাতে নানুর থানায় দরবার করেন দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা ও বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। ঘরছাড়াদের ঘরে ফেরানোর দাবিতে লাভপুরেও যায় বিজেপির এই প্রতিনিধি দল। অনেক বিজেপি কর্মী যারা বাড়ি ছাড়া, তাদের জন্য থানার সঙ্গে করে তাদেরকে আজকে বাড়ি পৌঁছানো হয়েছে। নির্বাচন মিটে গিয়েছে, একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। যদিও বিরোধীদের অভিযোগ তৃণমূলের দাপটেই প্রাণান্তকরণ পরিস্থিতি বিজেপি কর্মীদের। জেলায় জেলায় ঘর ছাড়া তারা। এই ইস্যুতে রাজ্যপাল ও বিরোধীদের একাধিকবার সরব হওয়ার পরেও অবস্থা কেন সেই তিমিরেই? নির্বাচন মিটে গেলেও কেন ফিরছে না শান্তি? প্রশ্নের উত্তর এখনো অধরা। রিপাবলিক বাংলা। শেষ করবো সোজাসুজি স্বর্ণালী, তবে তার আগে দেখাবো এমন একটা ছবি যা দেখে আপনারও মনের মধ্যে প্রশ্ন উঠবে যে সত্যি কি নিরপেক্ষভাবে চলছে আমাদের এই রাজ্যে, এই বাংলা? অনুব্রত মণ্ডল, দাপুটে নেতা, তার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন এক সরকারি কর্মচারী। দেখুন সেই ছবি, রিপাবলিক বাংলার এক্সক্লুসিভ সেই ভিডিও। অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন আউশ গ্রামের বিডিও অরিন্দম মুখোপাধ্যায়। অনুব্রত মণ্ডলকে ডাকাবুকো নেতাকে মহামানব আখ্যা দিলেন তিনি। একটি সেফ হোমের উদ্বোধনে এসেছিলেন অনুব্রত মণ্ডল এবং সেই সময় পায়ে হাত দিয়ে প্রণাম করছেন সরকারি আধিকারিক আউশ গ্রামের বিডিও। এই খবরগুলোর দিকে নজর রাখবো ঠিক এভাবেই সমস্ত সমালোচনা মাথায় নিয়েই আসল যে ছবি, সেই ছবি সোজাসুজি তুলে ধরবো আপনাদের কাছে, কথা দিলাম। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যা ৭টায় সোজাসুজি স্বর্ণালী নিয়ে। নমস্কার।